আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো। তো বলছে যে ভি স্কোয়ার হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো তোমরা জানো যে অলরেডি আমাদের 45টা কোশ্চেন্স করানো হয়ে গেছে। রেলওয়ে গ্রুপ ডির জন্য আমরা জেনারেল সায়েন্স করাচ্ছি। অ্যাকচুয়ালি রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি দুটোর জন্য ইম্পর্টেন্ট, যেহেতু নিউমেরিক্যালস পার্টটা বেশি আছে সেই জন্য আমি এটা রেলওয়ে গ্রুপ ডি নামটা দিয়েছি, ঠিক আছে। কারণ এনটিপিসিতে নিউমেরিক্যালস কমই পড়ে, একটা দুটো পড়তে পারে কখনো কখনো, এবং লো লেভেলের পড়লেও। কিন্তু রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে কোনো ভরসা নেই, টাফ লেভেলে পড়েছে, আবার সহজ লেভেলে পড়েছে, আবার মিডিয়াম লেভেল নিউমেরিক্যালসে পড়েছে। আজকের ক্লাসটা মেনলি নিউমেরিক্যালসের উপরে, কারণ বেশি নিউমেরিক্যালস তুমি পাবে, এবং অবশ্যই নিউমেরিক্যালস ছাড়াও কোশ্চেন্স আজকের পাঠে আছে। তো প্রথম প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করো সবাই। একটি বস্তুকে উপরের দিকে সোজাসুজি ছোঁড়া হলো এবং বস্তুটি 10 মিটার উচ্চতায় পৌঁছলো। বস্তুটির প্রাথমিক বেগ কত ছিল? দেখো, আমাদের একটা ফর্মুলা আমরা জানি, ইভেন ইনফ্যাক্ট অনেকগুলো ফর্মুলা জানি। তো আমাদের একটা ফর্মুলা আমাদের হয় যে ভি স্কোয়ার মাইনাস ইউএস স্কোয়ার ইকুয়াল টু 2AS। এবার সেটাকে আমরা 2GSও বলি, কারণ এখানে এ মানে ত্বরণ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ত্বরণ মানে এখানে আমরা অভিকর্ষজ ত্বরণকে ধরবো, তো জি ধরছি, ঠিক আছে। জিটাকে ব্র্যাকেটের মধ্যে আমরা রাখছি, এবং এস মানে হচ্ছে তোমাদের সরণ, মানে কতটা দূরত্ব গেছো। এস মানে হচ্ছে কি আমাদের দূরত্ব, কতটা দূরত্ব আমরা গেছি। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাব। কারণ আমাদের এখানে দেখো ভি আমাদের 0 হবে, কারণ বস্তুটা যখন 10 মিটার উচ্চতায় পৌঁছলো, মানে বস্তুটা সর্বোচ্চ উচ্চতা 10 মিটার, তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে একটা বস্তুর যে বেগ হয় সেটা 0 হয়ে যায়। ভি মানে হচ্ছে আমাদের অন্তিম বেগ, মানে শেষ বেগ। অন্তিম, অন্তিম মানে তো বোঝো, অন্তিম যাত্রা, ঠিক আছে, অন্তিম বেগ। ওকে, আচ্ছা, ইউ মানে হচ্ছে আমাদের প্রাথমিক বেগ। ইউ মানে কি আমাদের প্রাথমিক বেগ, ঠিক আছে। ইউ মানে হচ্ছে আমাদের কি প্রাথমিক বেগ। ওকে, তো এখানে ভি আমাদের কত হবে? 0 হবে, তো 0 স্কোয়ার মাইনাস ইউ। ইউ কত বলেছে? ইউটা আমাদের বার করতে বলেছে, যে প্রাথমিক বেগ কত বার করতে বলেছে, তো ইউ স্কোয়ার আমরা দিয়ে রাখলাম, মাইনাস 2 ইন্টু, দেখো জি এর ভ্যালু, জি এর যে ভ্যালু আসবে, আমরা নর্মালি যখন রেলের অঙ্ক করি তখন আমরা জিকে আমরা 10 ধরে নিই, ঠিক আছে। আমরা যখন রেলের অঙ্ক করি তখন জিকে আমরা কী ধরি? 10 ধরি। অ্যাকচুয়ালি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, কিন্তু আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই। এবং জি আমাদের এখানে মাইনাসে যাবে। জি কেন মাইনাসে যাবে? কারণ আমরা ক্লিয়ারলি জানি যে যখনই আমরা ওপর দিকে যাচ্ছি জি কাজ করে নিচের দিকে, জি এর অ্যাকচুয়াল কাজ নিচের দিকে হয়, কিন্তু আমরা জিকে ঠেলে ওপর দিকে তুলে দিচ্ছি। কালকেই বলেছিলাম, ঠিক আছে। নিচের দিকে গেলে আমাদের কি হয়? প্লাস হবে। ওপর দিকে গেলে আমাদের কি হয়? মাইনাস হবে। পৃথিবী থেকে মাইনাস করে দাও কাউকে, সে একেবারে উপর উঠে যাবে, ঠিক আছে। তো ওপর দিকে ওঠাকে আমরা মাইনাস বলছি, ঠিক আছে, আগের দিনও বলেছিলাম আমি। আর ইনটু আমরা কি করব? আমরা সরণ, সরণ মানে এখানে দূরত্ব, দূরত্ব কত আমাদের এখানে? 10। এই এই অ্যাপ্লিকেশনে বসালে অ্যান্সার বেরিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মাইনাস আর এদিকের এই গুণফলের মাইনাস কেটে বেরিয়ে যাবে। তো বেসিক্যালি এখানে কী থাকছে? ইউএস স্কোয়ার ইকুয়াল টু, আমরা কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে থাকছে কত? 200, ঠিক আছে। আমাদের কী থাকছে? 200। তো ইউ এর ভ্যালু আমাদের কী বেরোচ্ছে? ইউ এর ভ্যালু আমাদের কী বেরোচ্ছে? আমাদের বেরোচ্ছে 10√2, 10√2 বেরোচ্ছে। এখন তো অপশানে কোথাও 10√2 নেই, তার মানে এখানে অ্যাকচুয়ালি এটাকে 10 মিটার ধরা হয়নি, 9.2 ধরা হয়েছে। কারণ 9.2 ধরা হলেই একমাত্র এখানে আমাদের একটা ভ্যালু আসবে, এরকম কংক্রিট ভ্যালু বেরোবে। তো আমি একটা কাজ করছি, এটাকে আবার 9.2 দিয়ে করে দেখছি। আমি যেটাকে 10 মিটার পার সেকেন্ড ধরেছি সেটাকে এক্স্যাক্ট ভ্যালু এখানে নেওয়া হয়েছে, সরি 9.2 বলছি, 9.8 নেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা 9.8 ইউজ করে দেখি এখানে। ওকে, লেটস 9.8, লেটস ইউজ 9.8, তো মাইনাস 9.8, ঠিক আছে। তো কী হবে? এই যে মাইনাসটা কেটে বেরিয়ে যাবে, এখানে গুণ করে দেখো কত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে এটাকে কাটছে, মানে এটা 98 হয়ে যাচ্ছে। 9.8টা 10-এর সঙ্গে গুণ হয়ে 98 হয়ে যাবে। 98-এর সঙ্গে দুগুণ করলে কত হচ্ছে? 8×2 = 16, 9×2 = 18, আর একে 19, ঠিক আছে। হ্যাঁ, ইয়েস, ইউ এর ভ্যালু আমাদের কী আসছে? √196, ঠিক আছে। তো √196 মানে কত হবে? আমাদের হবে 14। কত হবে আমাদের? 14। অতএব এই কারেক্ট ভ্যালুটা, এক্স্যাক্টলি কারেক্ট ভ্যালু এখানে বসানো হয়েছে। তো অ্যান্সারে আমাদের কী হবে? এখানে 14 মিটার পার সেকেন্ড হবে, এটা আমাদের উত্তর হবে। তো আশা করি বুঝতে পারলে, একদম ইজি। ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GS। তোমাকে বুঝতে হবে জি নিচের দিকে, মনে রাখবে জি যখন নিচের দিকে নামে, এটা আমি বারবার বলছি কেন, ভীষণ ইম্পর্টেন্ট। জি যখন নিচের দিকে নামে তখন প্লাস হয়, জি যখন ওপর দিকে উঠবে তখন জি মাইনাস হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট জিনিস, বারবার বলে দিই, বারবার তোমরা ভুল করো তো তাহলে কিন্তু অপশান উল্টোপাল্টা আসবে, ঠিক আছে। অ্যান্সার তোমাদের কী হবে? 14। দেখো জি এর ভ্যালু দুটো বসানো যায়। রেলওয়েতে জিকে 10 মিটার পার সেকেন্ড নেওয়া হয়,
10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাকচুয়ালি মিটার পার সেকেন্ড স্কোয়ার নেওয়া হয়, ঠিক আছে, কী নেওয়া হয়, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক সময় নেওয়া হয়, কিন্তু জি এর অ্যাকচুয়াল যেটা ভ্যালু সেটা হচ্ছে জি এর অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। অনেক সময় এটা নেওয়া হয়, রেলে বেশিরভাগ কোশ্চেন্সে এটা নিলে হয়ে যায়, কিন্তু এখানে দেখো 9.8 ইউজ করলাম তবেই কিন্তু উত্তরটা অ্যাকচুয়াল এলো, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন এবং কনসেপচুয়াল প্রশ্ন। একমাত্রিক গতির ক্ষেত্রে যদি আমরা গতিবেগের এবং ত্বরণের দিক নির্দেশ করার জন্য নেগেটিভ এবং পজিটিভ চিহ্ন ব্যবহার করি তাহলে নিচের কোনটির ক্ষেত্রে গতিবেগ সর্বাধিক হবে। সবসময় মনে রাখবে, যদি দুটোরই নেগেটিভ হয় তার মানে গতিবেগ যেদিকে ত্বরণও সেদিকে হচ্ছে, যদি দুটোরই পজিটিভ হয় তার মানেও একই, গতিবেগ যেদিকে ত্বরণও সেদিকে হচ্ছে। মনে রাখবে, নেগেটিভ হোক আর পজিটিভ, যদি দুটোরই নেগেটিভ হয় বা দুটোরই পজিটিভ হয় গতিবেগ এবং ত্বরণ, তাহলে সেক্ষেত্রে গতিবেগ সর্বাধিক হয়। এটা কোন ফর্মুলা অনুযায়ী অ্যাপ্লাই হয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু আমাদের এ, এই ফর্মুলা অনুযায়ী হয়। এখানে এ মানেই হচ্ছে আমাদের ত্বরণ, ঠিক আছে, এ মানে কি আমাদের ত্বরণ। এখান থেকে আরেকটা ফর্মুলা তৈরি হয়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা অ্যাপ্লাই হয় এবং এই ফর্মুলা অনুযায়ী এটা আসে, ঠিক আছে। এই ফর্মুলা অ্যাপ্লাই করলেও তুমি বুঝতে পারবে। দুটোই যদি নেগেটিভ হয়, ঠিক আছে, দেখো নেগেটিভ মানে কিন্তু এখানে কোনো নেগেটিভ ভ্যালুর কথা বলা হচ্ছে না, নেগেটিভ বা পজিটিভ এটা শুধু ডিরেকশান বোঝায়। ফিজিক্সের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ মানে ডিরেকশান বোঝায় বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। তো আমাদের এখানে বলেছে গতিবেগ এবং ত্বরণ দুটোই নেগেটিভ, এটাই আমাদের অ্যান্সার হবে। কারণ আমি দেখতেই পাচ্ছি এক্ষেত্রে দেখাও গতিবেগ ধনাত্মক কিন্তু ত্বরণ ঋণাত্মক, মানে গাড়ি মন্দিত হবে, অর্থাৎ গাড়ির বেগ কমে যাবে, এটা তো অ্যান্সার হবে না। ত্বরণ ঋণাত্মক মানে কি মন্দন, তো ঋণাত্মক ত্বরণকে আমরা কী বুঝি, ঋণাত্মক ত্বরণ মানে আমরা কী বুঝি, মন্দন বুঝি। তো মানে ত্বরণ এখানে হচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি মন্দন হচ্ছে, কারণ ঋণাত্মক ত্বরণ মানে আমরা মন্দনকে বুঝি। গতিবেগ ধনাত্মক কিন্তু ত্বরণ জিরো, তাহলে গতিবেগ ধনাত্মক কিন্তু ত্বরণ জিরো মানে গতিবেগ কনস্ট্যান্ট গতিবেগে আছে, ভেলোসিটি বাড়ছেও না কমছেও না। তাহলে ভেলোসিটি একই আছে আর ভেলোসিটি বাড়ছে, দুটোর মধ্যে কোনটার ভ্যালু বেশি হবে, যেক্ষেত্রে ভেলোসিটি বাড়ছে তাহলে এখনও পর্যন্ত এ আমাদের সি এর থেকে বড় হচ্ছে, অতএব এ অপশান এ আমাদের এখনও স্ট্যান্ড করে যাচ্ছে, সি কেটে যাচ্ছে। কারণ উপরেরটায় গতিবেগ এবং ত্বরণ দুটোই ঋণাত্মক, মানে গতিবেগ যেদিকে ত্বরণও সেদিকে, তার মানে গাড়ির গতিবেগ বাড়বে, গাড়ির যে ওভারঅল গতিবেগ সেটা বাড়বে। সি এর ক্ষেত্রে দেখো গাড়ির গতিবেগ কনস্ট্যান্ট, ত্বরণ জিরো মানে কি ত্বরণ হচ্ছে না, অর্থাৎ গতিবেগ বাড়বে না, স্ট্যান্ড বাই থাকবে, কিন্তু গতিবেগ বাড়ছে সেটাকে আমরা নেব। আচ্ছা, মানে এ আমাদের গ্রেটার দ্যান হচ্ছে বি এর থেকে, বা এ আমাদের গ্রেটার দ্যান হচ্ছে সি এর থেকে। এবার এ কি আমাদের ডি এর থেকে গ্রেটার দ্যান হচ্ছে, দেখি। গতিবেগ ঋণাত্মক কিন্তু ত্বরণ ধনাত্মক, গতিবেগ ঋণাত্মক কিন্তু ত্বরণ ধনাত্মক, এক্ষেত্রেও কিন্তু গতিবেগ আমাদের কমে যাবে, ঠিক আছে, কারণ গতিবেগ ঋণাত্মকে আছে, ত্বরণ যেদিকে গতিবেগ সেদিকে নেই, ঠিক আছে, উল্টো দিকে হচ্ছে, অতএব কিন্তু ত্বরণ একা কোনো কাজ করতে পারবে না, এক্ষেত্রেও কিন্তু গতিবেগ কমে যাবে। মনে রাখবে অলওয়েজ, সবসময় মনে রাখবে, নেগেটিভ হোক আর পজিটিভ, দুটোই যদি নেগেটিভ হয় তাহলে গতিবেগ বাড়বে, দুটোই যদি পজিটিভ হয় তাহলেও গতিবেগ বাড়বে। তো এখানে এ কিন্তু বি সি ডি তিনটের থেকে গ্রেটার দ্যান হবে, এ অপশান এতে যে ভ্যালু আসবে সেটা বি সি ডি তিনটে থেকে কী আসবে, গ্রেটার দ্যান আসবে, যদি গ্রেটার দ্যান আসবে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। একটু আগে যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাটা এখানে ইউজ করা হয়েছে। একটি বস্তু যেটির প্রাথমিক গতিবেগ তোমাদের কত বলছে, তোমাদের বলছে যে 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 12 মিটার পার সেকেন্ড, সেটিকে এমনভাবে ঠেলা হলো যে সেটির মন্দনের হার হয়ে দাঁড়ালো এত, তোমাকে বলছে কত সময় পরে এটি স্থির অবস্থায় আসবে। এলিমেন্ট কী কী দেওয়া আছে, তোমাদের দেখো স্থির অবস্থা আসবে বলেছে, মানে অন্তিম গতিবেগ আমার জিরো হবে, তো ভি দেওয়া আছে। ইউ আমার দেওয়া আছে দেখো 12 মিটার, এই দেখো ইউ দেওয়া আছে আমাদের 12 মিটার পার সেকেন্ড, আর আমাদের মাইনাস এ দেওয়া আছে। মাইনাস এ কেন, কারণ মন্দন, দেখো ত্বরণ হলে আমরা পজিটিভ এ নেই, মন্দন হলে আমরা নেগেটিভ এ নেই, কারণ মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব, ভি মাইনাস বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওখান থেকেই আসে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, যেখানে ভি আমাদের 0, ইউ আমাদের 12, ঠিক আছে, আর এ, এই যে এ আমাদের কত, এ হচ্ছে আমাদের মাইনাসে দাঁড়াবে, মানে 0.5, ঠিক আছে, 0.5, আর ইন্টু আমাদের টি এর ভ্যালু আমরা জানি না, টিটা আমাদের বার করতে হবে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 0.5 টি ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 12। এবার এই 5-এর দশমিক যদি উঠে যায় তাহলে ওদিকে গিয়ে আমার কী হয়ে যাবে, 120 হয়ে যাবে, 120/5, 120/5 মানে টি এর ভ্যালু আমরা পাচ্ছি 24 সেকেন্ড, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, 24 সেকেন্ড। কোথায় গেল, ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। দেখো 1 লম্বের উত্তর বেরিয়ে যাচ্ছে,
ঠিক আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউজ করলে এখানে বেরিয়ে যাবে, শুধু সাইন ঠিক রাখতে হবে। সাইনে কিন্তু তোমাকে বলে দেবে না, এখানে দেখো ভালো করে একটা জিনিস বোঝো, এই জায়গায় কিন্তু তোমাদের -0.5 লেখা থাকবে না, তোমাকে বুঝতে হবে যে মন্দন মানে আমি এখানে মাইনাস নেবো, নইলে এটা পজিটিভ হতো, তরল হলে পজিটিভই থাকতো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, আজ আরেকটা জিনিস মেনশন করা প্রয়োজন, আজকে যে প্রশ্ন নিয়েছি সব কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। প্রিভিয়াস ইয়ার এএলপি বলো, প্রিভিয়াস ইয়ার তোমাদের জেই বলো, বা প্রিভিয়াস ইয়ার তোমাদের গ্রুপ ডি বলো, সমস্ত কোশ্চেন্স আজকে প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। কারণ এটা ডিরেক্টলি প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া এবং রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন। ইউ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড, তোমাদের হাইট বলেছে 1 মিটার, এটা এইচ মানে হাইট, ঠিক আছে, এইচ মানে হাইট। আচ্ছা, জি বলেছে তোমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো ভি তোমাদের কত বার করতে বলেছে, ঠিক আছে, ভি তোমাদের কত বার করতে বলেছে। তো ওই সেম ফর্মুলা আমরা ইউজ করব, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কিন্তু এখানে হবে জিটি। দেখো এ আর জি ইন্টারচেঞ্জেবল হয়, যেখানে এ সেখানে তুমি জি বসাতে পারো। এ কখন হয়, যখন গাড়িটা মানে তুমি রাস্তায় যেরকম গাড়ি চলতে থাকো সেরকম যাচ্ছে, আর জি কখন হয়, যখন ঢিল তুমি ওপর দিকে ছুটছো। এ হবে যখন তুমি আনুভূমিকভাবে যাচ্ছ, জি হবে যখন তুমি পারপেন্ডিকুলারলি গমন করছো, ঠিক আছে। তো এ ইকুয়াল টু জি তো হয় বেশিরভাগ ক্ষেত্রে, মানে এ আর জি ইন্টারচেঞ্জেবল হয়। এখানে এটা আমি ইকুয়াল টু না দিয়ে ভ্যারিয়েন্সের চিহ্ন দিই, ঠিক আছে, এ ভ্যারিয়েবল জি জি হয়, ঠিক আছে, সমানুপাতিক হয়ে যায়। এবার দেখো মানে মিনিংটা সমানুপাতিক হয়। এবার দেখো এখানে তোমাদের ভি এর ভ্যালু কী বলেছে সেটাই তো বার করতে বলেছে, ওকে। ইউ এর ভ্যালু কত বলেছে, 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, প্লাস, ও সরি, এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না, কারণ এখানে তোমাদের হাইট দেওয়া আছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না, সরি দেখিনি, আমি খেয়াল করিনি। দেখো এখানে আমাদের যে ফর্মুলা ইউজ হবে, ঠিক আছে, সেটা হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GS, যেটা আমি একদম প্রথমে ইউজ করেছিলাম, ঠিক আছে। এটারই সিনোনিমাস ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2AS। এটা আমরা কখন ইউজ করি, যখন কোনো গাড়ি পথে চলছে তখন এই ফর্মুলাটাকে আমরা ইউজ করি, তখন এই ফর্মুলাটাকে ইউজ করি। কিন্তু জি কেন ইউজ করলাম, কারণ এখানে হাইট দেওয়া রয়েছে, হাইট তো ওপর নিচে হয়, ঠিক আছে। আপ ডাউনে যখন হবে তখন আমরা এটাকে জি ধরবো, এই এটাকে আমরা কী ধরবো, জি ধরবো, ঠিক আছে, ওই জন্য আমি এখানে পাশে লিখে দিয়েছি, ওকে। তো অনেক ফর্মুলা আছে, কোনটা ইউজ করবো সেটা আমাকে বুঝতে হবে। আচ্ছা তুমি বলো তো, আগের ফর্মুলাটা আমরা ইউজ করলাম না কেন, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা ইউজ করলাম, বা ইউ প্লাস জিটি, এটা আমরা ইউজ করলাম না কেন? কারণ তুমি দেখো তোমাদের প্রশ্নে কোথাও টাইম দেওয়া নেই, এই ফর্মুলা ইউজ করতে গেলে আমার তো টাইম লাগবে, এই ফর্মুলা ইউজ করতে গেলে আমার তো টাইম লাগবে, টাইম দেওয়া আছে কোথাও, ওই জন্য আমি দেখলাম না, ভুল হচ্ছে আমার, ওই জন্য আমি আবার এই ফর্মুলাটাকে এখানে আনলাম। অনেকেই বেশিরভাগ স্টুডেন্ট আমাকে, আমি যখন অফলাইন পড়াতাম মৌলালিতে, এখন আর আমি আর মৌলালিতে পড়াই না, সেই জন্য এটা নিয়ে কেউ আর কোয়ারি করো না, ঠিক আছে, কমেন্ট বক্সে লিখো না, আমি পড়াতাম 2016তেও পড়িয়েছি লাস্ট। তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GS, তো ওখানে অনেকে প্রশ্ন করতে যে স্যার আপনি যে বলেন, কিন্তু আমরা পরীক্ষার সময় বুঝতে পারি না প্রশ্ন দেখলে যে কোন ফর্মুলা ইউজ করতে হবে। তো একটা কাজ করবে, মেজরলি 3টেই ফর্মুলা আছে, সো ওই 3টে ফর্মুলাকে তোমরা লিখে নেবে একটা লিস্ট করে, এবং লিখে নেওয়ার পর দেখবে কোশ্চেন্সে বা প্রশ্নে কোন কোন মেটেরিয়ালগুলোর ভ্যালু দেওয়া আছে, যেটার ভ্যালু দেওয়া নেই তোমরা সেটা আমরা ইউজ করতে পারবো না, সেই ফর্মুলাও আমরা ইউজ করতে পারবো না, যেমন এখানে আমি দেখলাম তোমাদের করালাম, আশা করি বুঝতে পারছো। তো এবার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GH কেন ইউজ করছি, কারণ ভি এর ভ্যালু বার করতে বলেছে, তো ভি তো আমাদের লাগবে, ইউ এর ভ্যালু গিভেন আছে 2, তো 2, জি এর ভ্যালু দেওয়া আছে, আর এস মানে হচ্ছে এইচ, এখানে এস মানে কি, এখানে এস মানে হচ্ছে এইচ। এসও ব্যবহার করা হয় যখন কোনো গাড়ি এইভাবে চলে, আর সেটাকে আমরা হাইট বলি যখন সেটা আপ ডাউনে হয়, ঠিক আছে, এখানে এস মানে এইচ, ওকে। তো ভি স্কোয়ার কত আমরা জানি না, সেটা আমাদের বার করতে হবে, ওকে। ইউ স্কোয়ার কত বলেছে আমাদের, ইউ স্কোয়ার আমাদের হবে 36 মাইনাস 2 ইন্টু জি, দেখো ওপর দিকে যাচ্ছে তো জি এর ভ্যালু আমরা কী নেবো, নেগেটিভে নেবো, অর্থাৎ 10, এখানে ধরতে বলেছে 10, তো 10ই ধরবো, আর হাইট আমাদের 1 মিটার, তো 1 মিটার। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা আমাদের ভি স্কোয়ারই থাকছে, এটা দেখতে পাচ্ছি আমরা -20, তাই না, এটা -20, আর এদিকে আমাদের 36, তার মানে 36 থেকে 20 বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে 16, তাহলে ভি এর ভ্যালু আমাদের কী দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি √16 মানে কি আমাদের পোর্টালের ঘাড়ে আমাদের 4 আসছে, সো অ্যান্সার উইল বি হিয়ার 4, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে, দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার হবে, ওকে। তো কোনটা সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ক্লিয়ার হলো। চলো নেক্সট পরের প্রশ্ন, দেখো কি বলেছে,
বলেছে প্রতি সেকেন্ডে 2 মিটার প্রাথমিক গতিবেগে চলন্ত একটি গাড়ি যদি প্রতি বর্গ সেকেন্ডে 2 মিটার ত্বরণে চলে তাহলে 3 সেকেন্ড পরে গতিবেগ কী হবে। প্রবলেম হচ্ছে এই বর্গ সেকেন্ডে নিয়ে অনেকের প্রবলেম হতে পারে। এখন ত্বরণের যদি তুমি ফর্মুলা জানো, মানে একক জানো, তাহলে তুমি জানো এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে তো বর্গ সেকেন্ড, দেখো সেকেন্ডের স্কোয়ার রয়েছে, সেটা বেসিক্যালি কিছুই নয়, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, কিন্তু এইভাবে লেখা আছে। এটাও রেলওয়ের প্রশ্ন, ঠিক আছে। তো কী করবো, দেখো এখানে আমরা যদি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউজ করি তাহলে কি আমাদের হবে? আমরা দেখতে পাচ্ছি হয়ে যাবে, কারণ আমাদের 3 সেকেন্ড পরে গতিবেগ কত, মানে আমাদের অন্তিম গতিবেগের কথা জিজ্ঞেস করেছে। ইউ আমাদের গিভেন আছে, প্রাথমিক গতিবেগ বলাই আছে, দেখো পরিষ্কার বড় বড় করে বলা রয়েছে ইউ আমাদের কত 2 মিটার পার প্রতি সেকেন্ডে 2 মিটার, মানে 2 মিটার পার সেকেন্ড, প্লাস এ আমাদের কত, এ দেখো বলা রয়েছে 2 মিটার পার সেকেন্ড, তো 2 সেকেন্ড স্কোয়ার, আর টি আমাদের কত দেওয়া রয়েছে 3 সেকেন্ড দেওয়া রয়েছে। তো ইজিলি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যান্সার কত আসছে, 2 + 6 মানে 8, তো অ্যান্সার আমাদের আসবে 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আমাদের অ্যান্সার আসবে। দেখো কত সুন্দর কোশ্চেন্স, কত তাড়াতাড়ি অ্যান্সার আসছে, ঠিক আছে। আচ্ছা, একজন আমাকে আজকে কোশ্চেন সেট এখানে আমাকে দিয়েছিল, ঠিক আছে, এবং সেই মডেল নম্বর 15 আমার মনেও আছে, আমার কাছে ফরওয়ার্ড হয়েছে, অ্যাডমিন নিয়েছিলেন উনি আমাকে ফরওয়ার্ড করেছেন। আমি দেখলাম ওই মডেল সেটের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো টোটালি আউট অফ এনসিইআরটি নেই। দেখো অযথা কোশ্চেন্স কঠিন করে জটিল করে প্র্যাকটিস করার কোনো মানে হয় না, কিন্তু ফিজিক্স তোমাদের এনসিইআরটি থেকেই আসবে, বিগত বছরেও তাই এসছে, তার বাইরে আসেনি, ঠিক আছে। এবার তোমরা যদি চাও একটু জটিল কোশ্চেন্স করতে, যেমন মডেল নম্বর 15 দেওয়া ছিল, আমি সেই কোশ্চেন্সও প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, বলা যায় না আসতেও পারে, অবশ্যই ডেফিনেটলি, কারণ রেল অনেক সময় কী করে লাস্টের দিকে প্রশ্ন খুঁজে পায় না, তখন কী করে নিটের যে ওয়েবসাইট আছে বা অন্যান্য যে নিট পরীক্ষা জানো তো, এনডব্লিউটি নিট, সেই ওয়েবসাইট থেকে অনেক সময় কোশ্চেন্স ডিরেক্টলি তুলে দেয়, তো সেই জন্য আমি তোমাদের করিয়ে দিচ্ছি। বাট ওই ধরনের প্রশ্ন আসার চান্স খুব কম, কারণ ওটা 11-এর পার্ট, পিএইচ ভ্যালু দিয়ে কিছু প্রশ্ন ছিল, ওগুলো 11-এর পার্ট, ওগুলো ক্লাস 9-10-এর পার্টই নয়, ঠিক আছে, এটা গেল। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। আচ্ছা, এটা খেয়াল করো, দেখো একটা বস্তু আছে, ধরো সাপোজ একটা বড় তোমাদের 10 মিটার প্রতি বর্গ সেকেন্ডে কী বলেছে, কোনো একটি বস্তুকে প্রতি বর্গ সেকেন্ডে 10 মিটার স্থির ত্বরণে নিচে ফেলা হলে, ধরো একটা বাড়ি আছে, এই বাড়ি, ঠিক আছে, এই বাড়ির ছাদ থেকে একটা বস্তুকে নিচে ফেলা হচ্ছে, ঠিক আছে, এবং কি বলেছে যে 10 মিটার স্থির ত্বরণে, ঠিক আছে, অর্থাৎ ত্বরণ দেওয়া আছে এখানে, এই দেখো ত্বরণ গিভেন আছে। ত্বরণ মানে আমরা কি বলি, ত্বরণ মানে আমরা এ ধরি, কিন্তু দেখো এখানে বলেছে নিচে ফেলা হলো বলে এখানে স্থির ত্বরণ বলেছে, মানে এখানে জি এর মান দেওয়া আছে, জি এর মান এখানে কি বলেছে 10 মিটার। আমি কি করে বুঝলাম এটা জি এর মান দেওয়া রয়েছে, নিচে ফেলা রয়েছে বলা হয়েছে, নিচে অর্থাৎ ওপর নিচের কথা বলা হচ্ছে, ওপর নিচে হলেই আমরা জি ধরবো, ওপর নিচে হলেই যদি ত্বরণ কথাটা আমার সামনে আসে বা আমার ব্রেনে ভেসে ওঠে, তাহলে আমি অভিকর্ষজ ত্বরণকে নেব। ওপর নিচে মানে অভিকর্ষজ ত্বরণ, ওখানে অন্য কোনো ত্বরণ হতেই পারে না, আমার কথা বোঝা যাচ্ছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, ফেলা হলো এবং 2 সেকেন্ড পরে তার গতিবেগ কী হবে, ইউজ করবো আমরা সেম ফর্মুলাই, উইল ইউজ দ্য সেম ফর্মুলা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কিন্তু এখানে ফর্মুলাটা একটু অন্য হয়ে যাবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি ইউজ হবে, এবং এখানে আমরা জিকে পজিটিভই রাখবো, এখানে আমাদের জি পজিটিভে থাকবে, কেন থাকবে, কারণ জি নিচের দিকে নামছে, আমি একটু আগে বলেছিলাম জি যখন নিচের দিকে নামবে তখন আমাদের পজিটিভ হবে, ঠিক আছে। তো ভি আমাদের কি বলেছে সেটাই বার করতে বলেছে, যে 2 সেকেন্ড পরে কি হবে। ইউ আমাদের কত বলেছে, ইউ আমাদের 0, কারণ ইউ বলে দেয়নি, দেখো বলা নেই, শুধু আমাদের 10 দেওয়া রয়েছে, মানে জি এর ভ্যালু, আর 2 দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটা তো একদম ইজি প্রশ্ন, অ্যান্সার তোমাদের 20 মিটার পার সেকেন্ড হবে, এই যে ডি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই প্রশ্ন বিগত বছরে রেলে পড়া প্রশ্ন, আর যে সব কটা প্রশ্ন নিয়েছি এগুলো সব বিগত বছর রেলে পড়া, কিছু প্রশ্ন আমি রেখেছি সেগুলো একটু হাই লেভেল হবে, কারণ ঠিক আছে একটু লেভেল ওপরে থাকার দরকার, একটু লেভেল ওপরে প্র্যাকটিস করে যাওয়াটা দরকার। 9-10-এর এনসিইআরটি সিলেবাসের মধ্যেই এমন এমন প্রশ্ন আছে যেগুলো মাথার চারতলার ওপর দিয়ে যায়, সেই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করাটা দরকার, ক্লিয়ার হয়েছে। দেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, ভ্যালু এই অঙ্কেও অনেকে ভুল করে আসবে, ভ্যালু ঠিক করে না বসানোর জন্য। আমি কেন ইউ ইকুয়াল টু 0 নিলাম, স্যার ইউ ইকুয়াল টু 0 কোথা থেকে পেলেন, দেখো ইউ মানে হচ্ছে, আবারও বলে দিচ্ছি, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, ইউ মানে আমার কি প্রাথমিক বেগ, ইনিশিয়াল স্পিড, প্রাথমিক বেগ,
তুমি এখানে একটা জিনিস বলো যে ইউ এর ভ্যালু এখানে কোথাও গিভেন আছে, দেওয়া নেই। ইউ এর ভ্যালু দেওয়া নেই মানে ওই বস্তুর প্রাথমিক বেগ কিছু ছিল না, স্থির অবস্থা ছিল, ধপ করে তাকে ফেলে দেওয়া হয়েছে। মানে একটা ইট তুমি তুললে তোমার বাড়ির মাথা থেকে, তাকে ড্রপ করলে, তো ইটের কি গতিবেগ ছিল না? ছিল না। সে ত্বরণের মাধ্যমে একটা গতিবেগ পাচ্ছে এবং সেই গতিবেগটাই কত হয়ে দাঁড়াচ্ছে, এই যে 10 মিটার পার সেকেন্ড হয়ে দাঁড়াচ্ছে। কত সেকেন্ড পরে? 2 সেকেন্ড পরে। 2 সেকেন্ড ধরে পড়ছে এবং পড়ার পরে তার গতিবেগটা এই হয়ে যাবে, এই হয়ে যাবে কত, 20 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবং সেটাই তোমাকে জিজ্ঞেস করেছে। আমার কথা বোঝা যাচ্ছে? দেখো, অঙ্ক শুধু পাগলের মতো মুখস্থ করলে হলো না যে এইটা দেখবো আর এইটা সূত্র ইউজ করো। তোমাকে বুঝতে হবে যে এই সূত্র কেন ইউজ করা হচ্ছে, কেন ইউ ইকুয়াল টু 0 হচ্ছে, কেন জি এর ভ্যালু নেগেটিভ হচ্ছে না পজিটিভ হচ্ছে, এগুলো তোমাকে বুঝতে হবে। ব্যাপারটা যদি তুমি বোঝো তাহলে তুমি এটাও বুঝতে পারবে যে কোথায় কোনটা ইউজ করতে হবে। ঠিক আছে? বেশিরভাগ স্টুডেন্ট কী করে, একটা আবছা আবছা আইডিয়া রাখে এবং ভাবে যে এইটা পড়লে এইটা ইউজ করব, এই যে এইটা পড়লে এইটা ইউজ করব। এসব 9-10-এ হয়, এসব ক্লাস 5-6-এ হয়। তোমরা এখন বড় হয়ে গেছো, কোশ্চেন ঘুরিয়ে দিলে তখন অসুবিধা হয়ে যাবে। সেই জন্য পুরো ব্যাপারটা বুঝতে হয় যে কেন এটা হচ্ছে। ওই জন্যই আমি কিন্তু প্রথমে এমসিকিউ করাইনি, আমি তোমাদের প্রথমে ডিটেলস করিয়েছি। গতিবিদ্যার ওপরে 46টা যে প্লেলিস্ট আছে, 46টা ভিডিওর যে প্লেলিস্ট রয়েছে, যাতে গতিবিদ্যার ওপরে দারুণ দারুণ ক্লাস করানো আছে। এসব তো ছোটো ছোটো কোশ্চেন্স, এটা কোনো কোশ্চেন্সই যাতেই পড়ে না। ওখানে যা কোশ্চেন্স করে রেখেছি ওই প্রশ্নই তোমরা পারো, তো এইসব প্রশ্ন তোমাদের হাসতে খেলতে হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। এটাও রেলের প্রশ্ন। ওই আগের যে প্রশ্নটা 50 দাগ আর 51 দাগ একসাথে ছিল পরপর। মানবদেহের সবথেকে বৃহত্তম পেশির নাম কি? ঠিক আছে, দেখো এখানে বড় কথাটা ছিল, সবথেকে বড় পেশির নাম কি? তো অ্যান্সার হবে তোমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ম্যাক্সিমাস, ম্যাক্সিমাম কথার অর্থ কী? ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম, সবথেকে বড়। এইভাবে তুমি মনে রাখতে পারো, আমি তো এইভাবে মনে রাখতাম ছোটোবেলায়। তো গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে সবথেকে বৃহত্তম গ্রন্থি। এবার দেখো, অনেকে এর সাথে গোলায় ডিকে, গ্যারেন্টি গোলাবে, অনেকেই ডি অ্যান্সার দিয়ে দিয়েছে এতক্ষণে, ডিকে গোলায়। ডি কিন্তু উত্তর হবে না, উত্তর আমাদের এখানে হবে এইটা। এটা ডি কি স্যার? ডি হচ্ছে লংগেস্ট বোন, লংগেস্ট বোন মানে দীর্ঘতম অস্থি, হাড়, দীর্ঘতম হাড়। বড্ড বেশি সাধু ভাষা ইউজ করছি। ক্ষুদ্রতম অস্থি কি তোমরা জানো? স্টেপিস। ঠিক আছে, ম্যালিস, ইনকা, স্টেপিস, তিনটে আছে, কানে আমাদের থাকে। তো তার মধ্যে আছে, ঠিক করে লিখে একটু, স্টেপিস সব থেকে ছোট। ঠিক আছে, স্মলেস্ট বোন। আমার হাত লেখা খুবই খারাপ, প্লিজ অ্যাডজাস্ট। স্মলেস্ট বোন, ঠিক আছে। আচ্ছা, 52 দাগ দেখো, বলেছে ডিম্বাশয়ে স্ত্রী গ্যামেট তৈরির পর সেটি নিচের কোনটিতে উন্মুক্ত হয়? ঠিক আছে, দেখো ডিম্বাশয়, ডিম্বাশয় বলতে বুঝতে পারছো এটা স্ত্রী দেহের কথা বলা হচ্ছে। প্রথম কথা, ডিম্বাশয় বলতে আমরা কি বুঝতে পারছি, যে এটা ফিমেল বডির কথা বলা হচ্ছে, স্ত্রী দেহ। দ্বিতীয় কথা, স্ত্রী গ্যামেট বলতে কি বোঝানো হচ্ছে এখানে? ডিম্বাণুর কথা বোঝানো হচ্ছে, ওভাম। ঠিক আছে, ডিম্বাণু, ওকে, বা ওভামের কথা বোঝানো হচ্ছে। আচ্ছা, ডিম্বাণু কোথা থেকে উৎপন্ন হয়? প্রাইমারি সেক্স অর্গান, যেটাকে আমরা বলি ডিম্বাশয়। ডিম্বাণু কোথা থেকে উৎপন্ন হয়? প্রাইমারি বা প্রাথমিক সেক্স অর্গান, সেক্স অর্গান, ঠিক আছে, যেটাকে আমরা বলি ডিম্বাশয়, যেটাকে আমরা বলি ডিম্বাশয়। এগুলো আমি তোমাদের হিউম্যান রিপ্রোডাকশানে খুব ভালো করে করিয়েছি। সেখান থেকে এটা উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার পরে সেটা কি হয়? ফিমব্রেই, ঠিক আছে, ফিমব্রেই অফ ওভিডাক্ট, বা যাকে ফেলোপিয়ান টিউব বলতে পারো, ফিমব্রেই অফ ফিলোপিয়ান টিউব। আমি এভাবে লিখছি তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফিলোপিয়ান টিউব, ফিলোপিয়ান টিউব, ঠিক আছে। এই ফিলোপিয়ান টিউবের দ্বারা কালেক্টেড হয়। ফিমব্রেই হচ্ছে একটা, দেখো ফিমব্রেই কেমন জানো তো? এরকম দেখতে হয় ফিমব্রেই, একটা আঙুলের মতো অংশ, ঠিক আছে, অনেকটা আঙুলের মতো অংশ, অনেকটা আঙুলের মতো অংশ, যেটা তোমাদের কি করে? ডিম্বাণুগুলোকে কালেক্ট করে। অনেকটা আঙুলের মতো অংশ যেটা কি করে? ডিম্বাণুগুলোকে কি করে? কালেক্ট করে, ঠিক আছে। এই পার্টটাকে, এইটা পুরোটাই ফেলোপিয়ান টিউব যেটা আমি আঁকলাম, এই পার্টটাকে আমরা বলছি ফিমব্রেই, ঠিক আছে। আর ডিম্বাশয় ঠিক এরকম জায়গাটা অবস্থান করে, ডিম্বাশয় ঠিক এরকম জায়গাটা অবস্থান করে। যখন এখান দিয়ে ডিম্বাণু রিলিজড হয় তখন একে কালেক্ট কে করে? একে কালেক্ট করে নেয়, ওকে।
নেক্সট কোথায় যায়, এরপরে ফিলোপিয়ানটি আমি একদিকটা তোমাদের, আচ্ছা চলো লিখিয়ে দিচ্ছি। এরপর কোথায় যায়, এরপর এই যে তোমাদের ফিমব্রেয়ী হলো, এই ফিমব্রেয়ীর পরে এই একটা তোমাদের একটা নলাকার অংশ, যেটাকে আমরা এই যে এই পার্টটা এটাকে আমরা নলাকার অংশ বলছি। এই পার্টটা যেটাকে আমরা বলি তোমাদের অস্টিয়াম, সেই অস্টিয়ামের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, এই পার্টটা মুছে দিচ্ছি তোমাদের। কোথায় প্রবেশ করে, একটা অস্টিয়াম বলে একটা অঞ্চল থাকে, সেই অস্টিয়ামের মধ্যে প্রবেশ করে অস্টিয়াম। এই পার্টটাকে আমরা কী বলবো, অস্টিয়াম বলবো। ঠিক আছে, এই পার্টটাকে আমরা কী বলবো, অস্টিয়াম। অস্টিয়ামের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, অস্টিয়াম থেকে সেটা বেরিয়ে যায়, এবং অস্টিয়াম থেকে সেটা বেরিয়ে একদম লাস্ট পার্ট সেখানে পৌঁছায়, যেটাকে আমরা বলি ইস্থমাস। কি বলি আমরা, ইস্থমাস। এবং এই ইস্থমাস কার হয়, অবশ্যই ইস্থমাস কিন্তু যার হয় সেটা হচ্ছে তোমাদের ফেলোপিয়ান টিউব, এমইউএস। ঠিক আছে, ইস্থমাস। এই ইস্থমাস কার, ফেলোপিয়ান টিউবেরই ইস্থমাস কিন্তু। তবে এখানে সব কটাই এখানে ফিলোপিয়ান টিউবেরই অংশ, ফিলোপিয়ান, ঠিক আছে, টিউব। ঠিক আছে, টিউব, বিই, ফিলোপিয়ান টিউব। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে এগুলো তো তোমরা বুঝলে। তাহলে কী বললাম, প্রাইমারি সেক্স অর্গান যেটা কিনা ডিম্বাশয়, সেখান থেকে বেরোয়, বেরিয়ে সেটা ফিমব্রেয়ী অফ ফিলোপিয়ান টিউব, একটা ফিলোপিয়ান টিউবের ফিমব্রেয়ীতে পৌঁছায়। ফিলোপিয়ান টিউবের ফিমব্রেয়ী থেকে বেরিয়ে সেটা অস্টিয়ামের মধ্য দিয়ে কোথায় এসে পৌঁছায়, ফিলোপিয়ান টিউবেরই ইস্থমাসে এসে পৌঁছায়। এটা হচ্ছে প্রথম কথা। এবার একটা জিনিস দেখো, এখানে কোথাও অপশানে তুমি ফিলোপিয়ান টিউব পাচ্ছ না, কিন্তু ফিলোপিয়ান টিউবের আরেকটা নাম এখানে গিভেন আছে, সেটা হচ্ছে ওভিডাক্ট। তো অ্যান্সার আমাদের এটা হবে। এটা আর ফিলোপিয়ান টিউব কিন্তু সেম, এই ওভিডাক্ট বলেছে আর এই যে ফিলোপিয়ান টিউব, দুটো কিন্তু সেম। ঠিক আছে, তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের, ওভিডাক্ট এখানে অ্যান্সার হবে। চলো দেখো, টেস্টিস প্রথম কথা অ্যান্সার হবে না, কোলনও অ্যান্সার হবে না। কোলন মানে পায়ুদার, তো এখানে অ্যান্সার কোনটা হতে পারে, অ্যান্সার পায়ুদার নয়, বলতে পারো পায়ুনালিকা, কোলনের বাংলা বলতে পারো। তো এখানে অ্যান্সার তোমাদের হবে ইউটেরাস এবং ওভিডাক্টের মধ্যে গোলাতে পারে, তো ইউটেরাসও অ্যান্সার হবে না, ইউটেরাস মানে জরায়ু, সেটাও অ্যান্সার হবে না। অ্যান্সার তোমাদের হবে ওভিডাক্ট। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা দেখো 53 কী বলছে, শুক্র গ্রহে একটি বস্তুকে প্রতি সেকেন্ডে 10 মিটার গতিবেগে ওপরে ওঠালে সেটি সর্বোচ্চ উচ্চতা 10 মিটারে পৌঁছায়, 20 মিটারে পৌঁছায়। দেখো এখানে শুক্র গ্রহের কথা বলেছে, তো জি কিন্তু আমরা জানি না, কারণ শুক্র গ্রহের জি আমার মুখস্থ নেই, জি বার করতে হবে। তো এখানে কোন ফর্মুলা ইউজ হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস জি ইন্টু হাইট। ঠিক আছে, একটু আগে অনেকবার ইউজ করেছি। ভি কত আমরা দেখো বলছে সর্বোচ্চ উচ্চতা, মানে ভি আমাদের 0 হয়ে যাবে, 0 স্কোয়ার। সর্বোচ্চ উচ্চতা মানে ভি 0, কত সেকেন্ডে তোলা হচ্ছে, দেখো ইউ এর কথা বলা আছে এখানে। ইউ কত দেখতে পাচ্ছি, ইউ হচ্ছে আমাদের বলছে 10 মিটার প্রতি সেকেন্ড, তো ইউ আমাদের 100 হয়ে যাবে। এখানে 10 স্কোয়ার মানে 100 হবে, তো আমি 10 স্কোয়ারই লিখছি, ইন্টু 2 ইন্টু জি আমরা জানি না, এটা আমাদের বার করতে হবে। হাইট কত বলেছে এখানে, 20 মিটার বলেছে। ওকে, তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আসবে -100 ইকুয়াল টু আমাদের কী আসবে, -2g ইন্টু 20। কী হবে, এইটা আমাদের কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের 20 আছে, 20 ইন্টু 100 ভাগ 20 করলে আমাদের হয় 5, তো জি এর ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে 5/2 ইকুয়াল টু আমাদের জি দাঁড়াচ্ছে। এইটাকে আমরা নেক্সট টাইম ইউজ করবো, উইল ইউজ দ্যাট। এটাকে আমরা নেক্সট টাইম ইউজ করবো, এই জিটাকে আমরা আবার নিচের ফর্মুলা ইউজ করবো। এই জিটাকে আমরা নিচের ফর্মুলা কী বলছে, সেই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এই যে মাইনাস জি দিচ্ছি, এই জি এর জায়গায় আমরা এই জিটাকে ইউজ করবো। ঠিক আছে, এই জিটাকে আমরা ইউজ করবো ইন্টু হাইট। এবারে তোমাদের দ্বিতীয়বার তোমাদের হাইট বার করতে বলেছে, হাইট বার করতে বলেছে। ঠিক আছে, তো জি পেয়ে গেছি। ভি স্কোয়ার মানে সেই আমাদের 0 স্কোয়ার, কারণ সর্বোচ্চ উচ্চতার মানেই কী হয়ে যাবে, গতিবেগ 0 হয়ে যাবে। এবারে বলেছে ইউ এর ভ্যালু 20 স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু 2 ইন্টু, আচ্ছা আমি একটা কাজ করছি, মাইনাসটা এখানে দিয়ে দিচ্ছি, 2 ইন্টু জি মানে কত আমাদের 5/2 ইন্টু আমাদের হাইট, সেই হাইটটাই আমাদের বার করতে হবে। দেখো এই 2 দিয়ে এই 2কে আমরা কেটে দিলাম, এই মাইনাস দিয়ে এই মাইনাসকে আমরা কেটে দিলাম, এটা আমাদের 400 ভাগ 5, 400 ভাগ 5 মানে কত, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 400 ভাগ 5 মানে আমাদের 80। ঠিক আছে, তো হাইট হেয়ার উইল বি অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হবে আমাদের 80 মিটার। ঠিক আছে, অর্থাৎ সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পারলে, 80 মিটার আমাদের অ্যান্সার হলো, সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হলো।
দুবার ইউজ করতে হলো কেন? প্রথমবার আমাদের দেওয়া ছিল গতিবেগ, প্রাইমারি গতিবেগ, প্রাথমিক গতিবেগ মানে ইউ দেওয়া ছিল, কিন্তু জি দেওয়া ছিল না। পরের বার আমাদের সর্বোচ্চ উচ্চতা বার করতে বলেছে, তার মানে আমাদের দুবার ইউজ করতে হবে ফর্মুলাটাকে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, মানুষের ক্ষেত্রে নিষেক নিচের কোন অংশে সংঘটিত হয়? ফিলোপিয়ান টিউব, যেটাকে আমি একটু আগে বললাম ওভিডাক্ট বলা হয়, ইউটেরাস। আচ্ছা, এর আমি তোমাদের যে অন্য নামগুলো আছে সেগুলো আমি লিখে দিই, ঠিক আছে, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। ওভিডাক্ট, ঠিক আছে, এর বাংলা হয় না এক্স্যাক্টলি, একে ফিলোপিয়ান টিউবই বলা হয়, ঠিক আছে, ওভিডাক্ট। এর আরেকটা ইংলিশ হয় সেটা বলে দিলাম, একে ইউটেরাইন টিউবও বলা হয়। আচ্ছা, ইউটেরাস মানে জরায়ু, ঠিক আছে। আচ্ছা, ভ্যাজাইনা মানে হচ্ছে গুহ্যদেশ বা যোনি, ঠিক আছে। ওভারি মানে হচ্ছে ডিম্বাশয়, ঠিক আছে, ওভারি মানে হচ্ছে ডিম্বাশয়। এবার কমন মিস্টেক যেটা হয় সেটা তোমাদের বলে দিই। কমন মিস্টেক সাধারণত স্টুডেন্টরা ভ্যাজাইনাতে ক্লিক করে না, সাধারণত ওভারি এবং ফিলিপিয়ান টিউব এই দুটোর মধ্যে গোলায়, ঠিক আছে। ওভারিতে মনে রাখবো, ওভারিতে ডিম্বাণু তৈরি হয়, যেমন পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়ে তৈরি হয় শুক্রাণু, তেমন ওভারিতে ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে, ব্যাস আর কিছু না, এবং ম্যাচিওরও হয় অনেকটা। কিন্তু ফিলোপিয়ান টিউব ইজ দ্য মেন অর্গ্যান অর মেন পার্ট, যেখানে মেন কাজগুলো হয়, নিষেক এবং ইত্যাদি ইত্যাদি কাজগুলো কিন্তু ফিলোপিয়ান টিউবে হয়। এবং ফিলোপিয়ান টিউবের যে পার্টিকুলার পার্টটাতে এটা হয় সেটাকে আমরা বলি অ্যাম্পুলা। এটাও বলে দিই, সেটাকে আমরা কী বলি, সেটাকে আমরা বলি অ্যাম্পুলা। পরীক্ষার সময় পড়তে পারে, ডিরেক্টলি দিয়ে দিতে পারে, অ্যাম্পুলা। ওকে, ফিলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে কিন্তু নিষেক হয়। নিষেক ইংরাজি হচ্ছে ফার্টিলাইজেশন, এটা সবাই জানো। ওকে, তো আশা করি বুঝতে পারলে এই জিনিসগুলো একদম গোলাবে না। এগুলো কিন্তু দেখতে মনে হয় যেন সব কটাতেই হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি নেমগুলো এমন থাকে, ঠিক আছে, এই জন্য কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স থাকে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। দেখো, নিচের কোন গ্রন্থিটি স্ত্রী দেহে পাওয়া যায় মানুষের ক্ষেত্রে কিন্তু পুরুষ দেহে পাওয়া যায় না? ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে এখানে? অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বার্থলিন গ্রন্থি, ঠিক আছে। এটা স্ত্রী দেহে পাওয়া যায় কিন্তু পুরুষ দেহে পাওয়া যায় না, ঠিক আছে। বার্থলিন গ্রন্থির কাজ হচ্ছে স্ত্রী দেহে, এগুলো কিন্তু সব রেলে পরীক্ষায় পড়ার প্রশ্ন। দেখো, আমি তোমাদের হিউম্যান রিপ্রোডাকশন থেকে অনেকগুলো কোশ্চেন্স আজকে করালাম, এবং অনেকগুলো যে তোমাদের করিয়েছি এর আগে যে ফিজিক্সের নিউমেরিক্যাল, সব আজকে রেলের পরীক্ষায় পড়ার প্রশ্ন, ঠিক আছে, এগুলো আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকেই তুললাম। তো বার্থলিন গ্রন্থি হচ্ছে স্ত্রী যোনিদ্বারের কাছাকাছি, ঠিক আছে, হ্যাঁ কতটা জায়গা আছে দেখি, হ্যাঁ, স্ত্রী যোনিদ্বারের কাছাকাছি এটাকে পাওয়া যায়, ঠিক আছে, যেটা পুরুষ দেহে পাওয়া যায় না, পাওয়া যায়, ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। আচ্ছা, প্রোস্টেট গ্রন্থি মানে শুক্রাশয় গ্রন্থি, ডেফিনেটলি স্পার্ম উৎপাদন করার জন্য, মানে শুক্রাণু উৎপাদন করার জন্য ব্যবহার করা হয়, শুক্রাণু উৎপাদন, আমি ছোটো ছোটো করে লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, রেকটাল গ্রন্থি স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই পায়ুদ্বারের কাছাকাছি পাওয়া যায়, রেকটামের কাছাকাছি পাওয়া যায়, পায়ুদ্বারের কাছাকাছি, ঠিক আছে, পায়ুদ্বারের কাছাকাছি, পায়ুদ্বারে পাওয়া যায়, লেখো পায়ুদ্বারে। কোথায় পাওয়া যায়? পায়ুদ্বারে পাওয়া যায়, ঠিক আছে, পাওয়া যায়, ঠিক আছে, পায়ুদ্বারে পাওয়া যায়। ওকে, আচ্ছা, কুপার গ্ল্যান্ড হচ্ছে, দেখো এইটা হচ্ছে বার্থলিন গ্রন্থির সঙ্গে হোমোলোগাস, মানে এর কাজ আর বার্থলিন গ্রন্থির কাজ সমান, কিন্তু এটা পুরুষ দেহে পাওয়া যায়, এটা পুরুষ দেহে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? এটা পুরুষ দেহে পাওয়া যায়। মিউকাস নিঃসরণ করে এবং কি করে, শুক্রাণু আসার পথকে মসৃণ রাখে। স্ত্রী জনিদারের ক্ষেত্রে যেমন এটাও মিউকাস নিঃসরণ করে এবং স্ত্রী জনিদারকে মসৃণ রাখে, হাইড্রেটেড করে রাখে। পুরুষ দেহের ক্ষেত্রেও কুপার গ্ল্যান্ড, যার আরেকটা নাম হচ্ছে তোমাদের আমি ভুলে যাচ্ছি, সম্ভবত বালবোরিনাম গ্রন্থি, আমার খেয়াল নেই, বাট এটাকে কুপার গ্ল্যান্ডই বলা হয়। তোমরা একবার কুপার গ্ল্যান্ডগুলো সার্চ করে নিও, গুগলে পেয়ে যাবে। তো পুরুষ দেহে পাওয়া যায়, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে এটা পুরুষ দেহেই পাওয়া যায় কেবলমাত্র, ঠিক আছে। মিউকাস নিঃসরণ করা কাজ, বার্থলিন গ্রন্থির কাজও মিউকাস নিঃসরণ করা, আর এর কাজও মিউকাস নিঃসরণ করা, কিন্তু দুটো আলাদা দেহে পাওয়া যায়, ঠিক আছে। এখানে অ্যান্সার কিন্তু হবে তোমাদের বার্থলিন গ্ল্যান্ড, এটা কিন্তু তোমাদের অ্যান্সার হবে। আচ্ছা, 56 দাগ দেখো, এরকম একটা অঙ্ক তোমাদের মনে আছে হয়তো, আমি তোমাদের দ্বিতীয় দিন, অর্থাৎ যেখানে আমি তোমাদের 45 দাগ পর্যন্ত এমসিকিউ করেছিলাম তার মধ্যে দিয়েছিলাম, বা হয়তো ফার্স্ট দিন করেছিলাম, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি বলকে এইচ উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ারের মাথা থেকে নিচে ফেলা হলো, টি সময় লাগলো, তাহলে মাটি থেকে কতটা উপরে বলটি থাকবে টি/3 সময় পরে?
ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন বারবার বিগত বছরে পড়েছে, সো এবছরও কিন্তু পড়ার চান্স খুব বেশি। ধরো সাপোজ এখানে একটা তোমাদের বিল্ডিং আছে, ঠিক আছে, এখানে একটা তোমাদের বিল্ডিং আছে, এই বিল্ডিংটার যে হাইট, এই বিল্ডিংটার যে হাইট, ঠিক আছে, এই যে হাইট, এই বিল্ডিংটার হাইট তোমাদের কত বলেছে? এইচ বলেছে, ঠিক আছে, এই বিল্ডিংটার যে হাইট বলেছে কত বলেছে তোমাদের? এইচ। ওকে, ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছো? এই বিল্ডিংটার হাইট কত বলেছে তোমাদের? এইচ। ওকে, এইচ। আর বলছে একটা বলকে যখন এখান থেকে ফেলা হচ্ছে, ঠিক আছে, তখন সেটা যে টাইম লাগছে সেটা টি টাইম লাগছে, পুরোটা একদম একদম এখান থেকে ফেলা হচ্ছে, পুরো নিচে গিয়ে পড়ছে, টাইম কত মানে ফুল টাইম কত লাগছে? টি। তাহলে বলছে বলটা কতটা উপরে থাকবে যদি সেটাকে T/3 সময় পরে বলটা মাটি থেকে কতটা উপরে থাকবে? তো আমরা আগেরবারও কী করেছিলাম তোমাদের মনে আছে হয়তো, আগেরবার আমরা যে ফর্মুলা ইউজ করেছিলাম, হাইটের যে ফর্মুলা হয় এখানে যেটা ইউজ করা যেতে পারে সেটা কি? সেটা হচ্ছে তোমাদের হাইট ইকুয়াল টু কী হয়? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। মনে করে দেখো আগের দিন আমি ইউজ করেছিলাম। ওকে, এবং যেহেতু বলটা নিচের দিকে পড়ছে ওই জন্য জিকে আমরা পজিটিভ নিতে পারি। কিন্তু দেখো ইউ এর মান এখানে জিরো, যেহেতু এখানে ইউ এর ভ্যালু জিরো, এই জায়গায় তোমাদের মনে রাখতে হবে ইউ এর ভ্যালু হচ্ছে আমার জিরো। যেহেতু ইউ এর ভ্যালু জিরো, তাহলে এই হোল টার্ম আমার কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। অতএব এখানে হাইট ইকুয়াল টু আমার কী আসছে? হাফ জিটি স্কোয়ার আসছে, ঠিক আছে। এবার দ্বিতীয়বার কি বলেছে দেখো, আমি এটা একটু চেঞ্জ করছি। দ্বিতীয়বার কি বলেছে দেখো, দ্বিতীয়বার তোমাকে বলছে যে T/3 সময় পরে, তার মানে ফর্মুলা আমাদের সেম হবে। এখানে হাইট আমাদের কি হবে? এখানে হাইট আমাদের কি হবে? বা আমি যদি হাইট ডিরেক্টলি বার করি, আমি দেখতে পাচ্ছি হাফ ইন্টু জি তো একই থাকবে, টি স্কোয়ার মানে T/3। এখানে এখানে টি মানে কি? T/3 এর স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? হাফ জিটি স্কোয়ার বাই তোমাদের কী আসছে? 3×3=9 আসছে, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস দেখো, এইখানে যে হাফ জিটি স্কোয়ার রয়েছে, এইটুকু পার্ট, এই যে হাফ জিটি স্কোয়ার রয়েছে, এখানে যে এইটুকু পার্ট রয়েছে, এই যে এইটুকু, এটা আর ওপরটা সেম কিনা বলো? এটা আর ওপরটা সেম কিনা বলো? তার মানে এইটুকু মানে তো আমাদের পুরো এইচ, তার মানে এই যে আমি এই যে পার্ট, এই পার্টটুকু সমান সমান আমি তো এইচ লিখতেই পারি না? তার মানে এখানে আসছে আমাদের H/9, এখানে আসছে আমাদের কি? H/9। অর্থাৎ এই বলটা T/3 সময় পরে H/9 দূরত্ব অতিক্রম করবে। কত সময় পরে? T/3 সময় পরে। তোমাকে বলেছে বলটা মাটি থেকে কতটা উপরে আছে, ঠিক আছে, তো টোটাল হাইট তো এইচ, বলটা মাটি থেকে কতটা উপরে আছে এইটা তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে, এইটা তোমাকে জিজ্ঞেস করেছে মাটি থেকে কতটা উপরে আছে, নামছে কতটা? H/9। টোটাল ডিস্টেন্স কত? এইচ। টোটাল ডিস্টেন্স কত? এইচ। তো এইচ মাইনাস H/9 ওপরে থাকবে, মানে অ্যান্সার তোমাদের হবে 8 H/9। এইটা তোমাদের অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা আমাদের উত্তর হবে। আশা করি বুঝতে পারলে। এই হাইটটা জিজ্ঞেস করেছে, এই হাইটটা নয় কিন্তু। H/9 অ্যান্সার করলে ভুল হয়ে যাবে কিন্তু। H/9 দেখো অপশানেও আছে, এই অপশানে দেখো H/9 রয়েছে, কিন্তু ওটা অপশানে, ওটা কিন্তু উত্তর হবে না। উত্তর তোমাদের কোনটা হবে? উত্তর তোমাদের এইটা আমার অ্যান্সার হবে। এইটা কী বেরোলো? H/9টা কী বেরোলো? বলটা কতটা নামছে? H/9 মিটার নামছে। এখানে বলেছে মাটি থেকে কতটা উপরে আছে, বাকিটা উপরে আছে, টোটালটা আমাদের এইচ। তো এইচ থেকে H/9 বিয়োগ করে দেবো, 8 H/9। তো অ্যান্সার আমাদের কী হবে? এইটা আমাদের অ্যান্সার হবে। সরি, ওটা নয়, সি আমাদের অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হ্যাঁ। এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট, পরের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরেও পড়েছে, এবছরেও পড়বে। 57 দেখো, যৌন প্রজনন সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? এই পদ্ধতিতে মিওসিস হয়, ডেফিনেটলি মিওসিস হয়। যৌন প্রজননে শুক্রাণু এবং ডিম্বাণু, ঠিক আছে, স্পার্ম এবং ওভাম, ঠিক আছে, এই দুটো জিনিস তৈরি হয় মিওসিসের মাধ্যমে, তো ডেফিনেটলি। নেক্সট হচ্ছে এই পদ্ধতিতে দুটি গ্যামেটের ফিউশন হয়, ডেফিনেটলি স্পার্ম এবং ওভানের ফিউশন হয়। ফিউশন মানে হচ্ছে তোমাদের ফার্টিলাইজেশন, তো এটাও আমাদের কারেক্ট। আচ্ছা, এটা আমাদের কারেক্ট, ঠিক আছে, এটা আমাদের কি? রাইট, এটাও আমাদের রাইট, ঠিক আছে। এই পদ্ধতিতে একটি মাত্র জনিত্রী না, এটা আমাদের রং, তাহলে এইটাই আমাদের অ্যান্সার হবে, এটা আমাদের রং। সো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এইগুলো সব কারেক্ট বলে, এগুলো সব কারেক্ট বলে অ্যান্সার নয়, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার আমাদের কিন্তু এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এই যে সি আমাদের কারেক্ট অ্যান্সার।
একটিমাত্র জনিত্রী কখনোই নয়। আমরা জানি মাতৃ এবং পিতৃ, মাতৃ থেকে ওভাম, পিতৃ থেকে স্পার্ম, দুটোকে নিয়েই ফার্টিলাইজেশন হয় এবং তার ফলেই নতুন জীব উৎপাদন হয় এবং এই পুরো পদ্ধতিটাকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজনন বলি। এবং এক্ষেত্রে একটি মাত্র জনিত্রী হলে সম্ভব নয়, মাতৃ পিতৃ দুটো জনিত্রী দরকার হয়, এই জন্য এটা আমাদের রং হচ্ছে। নিচেরটা কারেক্ট কেন হচ্ছে? উন্নত জীবনের ক্ষেত্রে প্রজনন পদ্ধতি ব্যবহার করা হয়। ইয়েস, উন্নত যত জীব আছে তাদের ক্ষেত্রেই আমরা এই যৌনজনন যে প্রজনন পদ্ধতি সেটা আমরা ব্যবহার হতে দেখি। এখানে ডিও আমাদের কারেক্ট, তাই রং আমাদের সি, ওই জন্য সি আমাদের কারেক্ট হবে। এখানে সি আমাদের কারেক্ট, ঠিক আছে, এখানে সত্য নয় বলেছে তাই। ওকে, ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়ার মধ্যে সঠিক পার্থক্য? ইউ ব্যাকটেরিয়ার কোষে পেপটিড ও গ্লাইকান থাকে না, মানে ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা হবে না আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা হবে। তো দেখো মনে রাখবে, ইউ ব্যাকটেরিয়া ক্ষেত্রে পেপটিড ও গ্লাইকান থাকে, ঠিক আছে। তো এখানে যে থাকে না বলেছে এটা রং হবে, এখানে কী হবে? এটা থাকে, ঠিক আছে, এটা কী হবে? এটা থাকে হবে, ওই জন্য এটা আমাদের কারেক্ট হচ্ছে না। নেক্সট হচ্ছে, ওই জন্য এটা কেটে যাচ্ছে। নেক্সট হচ্ছে, আর্কি ব্যাকটেরিয়া চরম পরিবেশে বেঁচে থাকতে পারে। হ্যাঁ, আর্কি ব্যাকটেরিয়া চরম পরিবেশে বেঁচে থাকতে পারে, কিন্তু ইউ ব্যাকটেরিয়া চরম পরিবেশে বেঁচে থাকতে পারে না, এটাই আমাদের কী হচ্ছে? কারেক্ট হচ্ছে। নিচেটা দেখি, আর্কি ব্যাকটেরিয়া নিউক্লিয়াস আছে। দেখো আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া দুজনেরই কিন্তু নিউক্লিয়াস নেই, ঠিক আছে, নিউক্লিয়াস নেই, এটা কী হবে? এটা নেই। কার কার ক্ষেত্রে নেই? আর্কি এবং ইউ উভয়ের ক্ষেত্রে নেই, ঠিক আছে, আর্কি প্লাস ইউ উভয়ের ক্ষেত্রেই এটা নেই। নেক্সট হচ্ছে কী বলেছে? যে ইউ ব্যাকটেরিয়া বহুকোষী হয় না, ইউ ব্যাকটেরিয়া এককোষী হয়, ঠিক আছে, ইউ ব্যাকটেরিয়া কী হয়? এককোষী হয়। ইউ ব্যাকটেরিয়াও এককোষী হয়, ইউ ব্যাকটেরিয়াও এককোষী হয়, আর্কি ব্যাকটেরিয়াও এককোষী হয়, ঠিক আছে, জাস্ট এ মিনিট। আর্কি, ইউ এবং আর্কি উভয় ব্যাকটেরিয়ায় কী হয়? আমাদের এককোষী হয়, তো এটাও আমাদের কেটে যাবে। তাহলে ডি আমাদের কেটে যাচ্ছে, সি আমাদের কেটে যাচ্ছে, বি আমাদের অ্যান্সার হচ্ছে। ওকে, তো এখানে পার্থক্যটা কি? আর্কি ব্যাকটেরিয়া চরম পরিবেশে বেঁচে থাকতে পারে, কিন্তু ইউ ব্যাকটেরিয়া চরম পরিবেশে বেঁচে থাকতে পারে না। চরম পরিবেশ বলতে কী বোঝায়? অত্যাধিক তাপমাত্রা, 140 ডিগ্রি তাপমাত্রাতেও আর্কি ব্যাকটেরিয়াকে বেঁচে থাকতে দেখা গেছে। অত্যন্ত লবণাক্ত পরিবেশ, যেখানে সমুদ্রের জলের সঙ্গে হয়তো আমাদের তোমাদের স্থলভাগ মিশছে, সেই অঞ্চলে যে জল পাওয়া যায় সেটা অত্যাধিক লবণাক্ত হয়, ওই পরিবেশেও কিন্তু আর্কি ব্যাকটেরিয়াকে বেঁচে থাকতে দেখা গেছে, ঠিক আছে। তো অ্যান্সার এখানে কী হবে? বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। চলো আমরা পরেরটায় যাব। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া এবং ইস্টকে নিচের কোন দুটি প্রজাতিভুক্ত করা হয়? দেখো ব্যাকটেরিয়া হচ্ছে তোমাদের মোনেরা প্রজাতিভুক্ত এবং ইস্ট হচ্ছে তোমাদের ফাঙ্গাস। ইস্ট হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া হচ্ছে মোনেরা। তো অ্যান্সার কোনটা হবে? যথাক্রমে বলেছে তো বি আমাদের অ্যান্সার হবে, এ কিন্তু আমাদের অ্যান্সার হবে না। এ যদি অ্যান্সার হয় তাহলে ব্যাকটেরিয়াকে তুমি ফাঙ্গাস বলছো, তা কিন্তু নয়, কারণ যথাক্রমে কথাটা দেওয়া আছে। তো অ্যান্সার এখানে কী হবে? তোমাদের মোনেরা এবং ফাঙ্গাস, ঠিক আছে। এদের কোনোটাই প্লান্ট কিংডমভুক্ত নয়, অল অপশান রং, এটা তো হচ্ছে না, একটা কারেক্ট হচ্ছে তাই, তো এগুলো সবই তোমাদের কেটে যাবে। তো অ্যান্সার আমাদের কী হবে? বি এখানে অ্যান্সার হবে। এর ওপরে আমি তোমাদের পেট ক্লাসে খুব দারুণ করে বুঝিয়েছি, ঠিক আছে, ব্যাকটেরিয়া এবং ইস্ট নিয়ে একদম আলাদা আলাদা টপিকে বুঝিয়েছি, চাইলে জয়েন করতে পারো, যেমন একটু আগে বললাম। চলো আমরা 60 দেখে যাব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বলেছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের ডিএনএর গঠন কী, ঠিক আছে। আচ্ছা, এই লাস্ট যে 4টে প্রশ্ন এটা আমি তোমাদের ফ্রেম করেছি। তো সিঙ্গেল স্ট্র্যান্ডের লিনিয়ার ডিএনএ, দেখো ব্যাকটেরিয়ার যে ডিএনএ হয় সেটা ডবল স্ট্যান্ডার্ড হয় এবং বৃত্তাকার হয়, তো অ্যান্সার তোমাদের এখানে ডি হবে। এগুলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার মনে রাখো, এগুলো হাই স্ট্যান্ডার্ড কোশ্চেন, এগুলোকে জাস্ট ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, এগুলো জাস্ট মনে রাখো। ডবল স্ট্র্যান্ড হয় এবং বৃত্তাকার হয়, ঠিক আছে, সার্কুলার ডিএনএ হয় এবং ডবল স্ট্যান্ডার্ড হয়। ওকে, তো এই হচ্ছে তোমাদের টোটাল, আমি আজকে 60 দাগ পর্যন্ত করালাম। নেক্সট দিন আমি তোমাদের 100টি দাগ থেকে এগিয়ে যাব, ঠিক আছে। থ্যাংক ইউ। নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নাও। আর আগের দিন পিডিএফটা একটু দেরি করে দেওয়া হয়েছিল, আগের দিনও পিডিএফ দেওয়া হয়েছে, তার আগের দিনও পিডিএফ দেওয়া হয়েছে। টোটাল 4টে বা 3টে ক্লাস হলো, প্রত্যেকটা পিডিএফ তোমরা ভিডিও নিচে গেলে পেয়ে যাবে। যারা আগের দিন কালেক্ট করোনি, ভিডিওর নিচে চলে যাও, ওই ভিডিওটা দেখবে নিচে তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরও শেষ আমাদের যে ক্লাস আছে সেটা শেষ হবে, শেষ হওয়ার 1 ঘন্টা পরে তোমাদের মোটামুটি পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।